তুমি কি কখনো খেয়াল করেছ আজকাল মানুষ ভুল হলেও একা থাকতে ভয় পায় আর ঠিক হলেও ভিড়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে না বর্তমানে দাঁড়িয়ে আমরা এমন এক সময়ে আছি যেখানে ভাইরাল মানেই সত্য ফলোয়ার মানেই জ্ঞান আর ভিড় মানেই ঈশ্বর কিন্তু প্রশ্নটা খুব সহজ ভিড় কি কখনো চিন্তা করে নাকি ভিড় শুধু অনুসরণ করে আজকে আমি তোমাকে কোনো গল্প কথা শোনাব না আমি তোমাকে নিজের জীবনের ভেতর নিয়ে যাব যদি সাথে থাকো একটা শহর কল্পনা করো এই শহরে কেউ কাউকে জিজ্ঞেস করে না তুমি ঠিক আছো তো সবাই শুধু জিজ্ঞেস করে তুমি ট্রেন্ডে আছো তো এই শহরে একদিন একজন লোক উঠল সে কিছুই করল না কোনো অলৌকিক ক্ষমতাও দেখাল না সে শুধু বলল আমি জানি সত্যটা লোকজন প্রথমে হাসল কিন্তু সে একা ছিল না দুজন মানুষ তার পাশে দাঁড়াল তারপর ১০ জন তারপর ১০০ জন এবং আশ্চর্যের বিষয় জানো কি কেউ জিজ্ঞেস করল না সত্যটা কি সবাই শুধু দেখল অনেকে বিশ্বাস করছে তাহলে মিথ্যে হবে কেন এটাই হচ্ছে সোশ্যাল প্রুফ ট্র্যাপ বর্তমানে তুমি প্রতিদিন দেখছ সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে রাজনীতিতে এমনকি স্পিরিচুয়ালিটিতেও মোরাল সুপিরিয়রিটি ট্র্যাপের লুপে সবাই আটকে থাকে যখন কেউ বলে আমি তোমার ভালোর জন্য বলছি সেখানে সবচেয়ে বেশি সাবধান হওয়া দরকার কারণ যে নিজেকে নৈতিকভাবে ওপরে রাখে সে প্রশ্নকে পাপ বানিয়ে দেয় আজকের দিনে তুমি যদি প্রশ্ন করো এই গুরু সত্যি কি এই মোটিভেশনটা কি বাস্তব এই ট্রেন্ডটা কি ক্ষতিকর তাহলে তোমাকে বলা হয় তুমি নেগেটিভ তোমার ভাইব্রেশন কম তুমি বোঝার লেভেলে পৌঁছওনি এটা হচ্ছে গিল্ট ট্র্যাপ মানুষকে চুপ করানোর সবচেয়ে সুন্দর উপায় আজ হাজার হাজার মানুষ কোর্স কিনছে কাজ নেই গুরু মানছে জীবন বরবাদ হচ্ছে মোটিভেশন শুনছে অ্যাকশন নেই তবুও কেউ মুখ খুলছে না কারণ একটাই আমি যদি ভুল বলি তাহলে আমি একা হয়ে যাব এই ভয়টাই হচ্ছে মেট্রিক্সের সবচেয়ে শক্তিশালী শিকল এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি তুমি কি কখনো ভেতরে ভেতরে বুঝেও চুপ করে গেছ শুধু ভিড়ের বিরুদ্ধে যেতে ভয় পেয়ে কমেন্টে শুধু লিখো হ্যাঁ বা না কোনো ব্যাখ্যা চাই না শোনো বন্ধু একটা সত্য মনে রেখো ভিড় কখনো তোমাকে বাঁচাতে আসবে না কিন্তু তোমার নিজের বিবেক সব সময় বিপদে তোমার পাশে দাঁড়াবে ভিড় বলে সবাই করছে বিবেক বলে তুই ঠিক আছিস তো এই দুটোর মধ্যে যে বিছে নিতে শেখে সেই ধীরে ধীরে স্বাধীন মানুষ হয় এবার আমরা দেখব কিভাবে মানুষ নিজের ক্ষতকে ঢাকতে গিয়ে অন্যদেরও ক্ষতিগ্রস্ত করে কেন কিছু মানুষ সত্য জানার পরও মিথ্যের পক্ষ নেয় আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন আমরা কি ভুক্তভোগী নাকি অজান্তেই অন্যকে ফাঁদে ফেলছি সত্যিকে উজাগর এখানেই শেষ নয় এটা মাত্র শুরু ধীরে ধীরে দেখো আমরা কিভাবে নিজের ক্ষতি নিজেই করি ভুক্তভোগীর মুখোশ কেমন হয় জানো মানে যারা কাঁদতে কাঁদতে মানুষ নিয়ন্ত্রণ করে তুমি খেয়াল করে দেখবে আজকাল সবচেয়ে শক্তিশালী মানুষ সে না যে চিৎকার করে বরং সে যে বলে আমার সঙ্গে খুব অন্যায় হয়েছে বর্তমান সমাজে একটা অদ্ভুত পরিবর্তন হয়েছে এখন ক্ষমতা আসে সবসময় না টাকার থেকে না পজিশন থেকে অনেক সময় ক্ষমতা আসে ভুক্তভোগীর পরিচয় থেকে কিন্তু প্রশ্ন হল সব ভুক্তভোগী কি সত্যি ভুক্তভোগী নাকি কিছু মানুষ ভিকটিম কার্ড ব্যবহার করে তোমাকে অপরাধ বোধে ফেলে নিয়ন্ত্রণ করে আজ আমরা এই অন্ধকার জায়গাটায় আলো ফেলব ভিকটিম রিভার্স সাইকোলজি ধরো একটা সম্পর্ক তুমি সব সময় চেষ্টা করছ সময় দিচ্ছ বুঝার চেষ্টা করছ ভুল হলে ক্ষমা চাইছ কিন্তু হঠাৎ দেখলে তোমাকেই বলা হচ্ছে তুমি কখনো আমাকে বোঝনি সব সময় আমাকেই কষ্ট পেতে হয় তুমি সেলফিশ এখানে একটা সূক্ষ্ম খেলা চলছে এটা সরাসরি আক্রমণ না এটা রিভার্স সাইকোলজি
সে নিজেকে কষ্টে দেখিয়ে তোমার বিবেককে তার বিরুদ্ধে দাঁড়াতে দিচ্ছে না। তুমি ভাবছ হয়তো সত্যি আমি খারাপ, এবং এখান থেকেই শুরু হয় গিল্ট লুপ। আজ সোশ্যাল মিডিয়ায় দেখো, কেউ একটা পোস্ট দিল, আমাকে সবাই ব্যবহার করেছে। কমেন্টে 500 জন লিখল, স্টে স্ট্রং, ইউ ডিজার্ভ বেটার, পিপল আর টক্সিক। কিন্তু কেউ জানে না গল্পের অন্য দিক। তবুও ন্যারেটিভ তৈরি হয়ে গেল। এটাই ন্যারেটিভ কন্ট্রোল মেকানিজম। যে আগে কাঁদে সে আগে সিম্পথি পায়, আর যে আগে সিম্পথি পায় সে অনেক সময় নিজের দায় লুকিয়ে ফেলতে পারে। ইমোশনাল ট্র্যাপ সবসময় লাউড হয় না, কখনো কখনো সেটা খুব নরম। যেমন, তুমি না থাকলে আমি বাঁচব না। এই একটা বাক্য শুনে কত মানুষ টক্সিক সম্পর্কে আটকে আছে জানো? কারণ সে ভয় পায়, আমি যদি চলে যাই ও ভেঙে পড়বে। এটা ভালোবাসা না, এটা ইমোশনাল হস্টেজ সিচুয়েশন। এখানে তুমি প্রেমিক প্রেমিকা না, তুমি হয়ে গেছ কারোর মানসিক লাইফ সাপোর্ট সিস্টেম। যে মানুষ সবসময় নিজেকে ভুক্তভোগী হিসাবে তুলে ধরে, তার ভেতরে অনেক সময় থাকে দায়িত্ব নিতে ভয়, নিজের ভুল স্বীকার করতে অক্ষমতা, অথবা অতীতের ট্রমা। কিন্তু সমস্যা কোথায় জানো? হিলিং আর ম্যানিপুলেশন এক জিনিস না। কেউ ট্রমাটাইজড হতে পারে, কিন্তু সেটা দিয়ে অন্যকে গিল্ট ট্র্যাপে ফেলা এটা ন্যায্য না। একটা সৎ প্রশ্ন, তুমি কি কখনো এমন কারোর পাশে থেকেছ যে সবসময় বলতো, আমি একা, সবাই আমাকে কষ্ট দেয়, আর শেষে বুঝেছ সেই সবাইকে ইমোশনাল প্রেশার দিচ্ছিল? কমেন্টে শুধু লিখো, বুঝেছি, যদি জীবনে এমন কিছু দেখে থাকো। শোনো বন্ধু, সত্যিকারের ভুক্তভোগী মানুষ চায় শান্তি, কিন্তু ম্যানিপুলেটিভ ভুক্তভোগী চায় নিয়ন্ত্রণ। দুটোর পার্থক্য কি? সত্যিকারের কষ্ট পাওয়া মানুষ তোমাকে স্বাধীন থাকতে দেয়, ম্যানিপুলেটিভ মানুষ তোমাকে ভয় দেখিয়ে বেঁধে রাখে। এখন সবচেয়ে বড় মানসিক স্কিল হল কম্প্যাশন উইদাউট সেলফ ডিস্ট্রাকশন। তুমি সহানুভূতিশীল হবে, কিন্তু নিজের সীমানা ভাঙবে না। সোশ্যাল রিভার্স সাইকোলজি কিভাবে তোমাকে ম্যানিপুলেট করে একটু তুলে ধরি। আজকাল অনেক ইনফ্লুয়েন্সার বলে, আমি খুব সিম্পল মানুষ, আমি ফেম চাই না, কিন্তু একই সাথে প্রতিদিন অ্যাটেনশন চায়। এটা সাটল ব্র্যান্ডিং, নিজেকে ছোট দেখিয়ে মনে বড় জায়গা দখল করা। এটাই মডার্ন সোশ্যাল রিভার্স সাইকোলজি। এবার আমরা ঢুকব আরও ভয়ঙ্কর জায়গায়, ব্রেইন ট্র্যাপ। কিভাবে বিশ্বাস ধীরে ধীরে পরিচয় হয়ে যায়, আর পরিচয় ভাঙতে গেলে মানুষ রেগে যায়। কেন মানুষ সত্যের চেয়ে নিজের ইগো বাঁচাতে চায়, আর কিভাবে আমরা নিজেরাই নিজেদের কারাগার বানাই। এই যাত্রা সহজ না, কিন্তু যদি তুমি এখান পর্যন্ত শুনে থাকো, তাহলে বুঝে নাও তুমি সাধারণ দর্শক না, তুমি জেগে উঠতে চাইছ। তুমি পালাচ্ছ, কিন্তু কার কাছ থেকে? তুমি কি কখনো খেয়াল করেছ, তুমি যত ব্যস্ত হচ্ছ তত ভিতরে ফাঁকা হয়ে যাচ্ছ? বর্তমানে তোমার হাতে ফোন আছে, চোখে স্ক্রিনের আলো, কানে হেডফোন, কিন্তু নিজের ভেতরের শব্দ তুমি শুনছ না। কারণ তুমি ভয় পাচ্ছ। তুমি কাজের পিছনে দৌড়াচ্ছ, মানুষের স্বীকৃতির পিছনে দৌড়াচ্ছ, লাইক, ভিউ, রেসপন্স। কিন্তু একবারও থেমে নিজেকে জিজ্ঞেস করেছ, আমি আসলে কি থেকে পালাচ্ছি? তোমার ভিতরে একটা জায়গা আছে যেখানে তুমি যেতে চাও না, কারণ সেখানে আছে অপূর্ণ স্বপ্ন, অস্বীকার করা ব্যর্থতা, চাপা কষ্ট, আর এমন কিছু প্রশ্ন যার উত্তর দিলে তোমার বর্তমান জীবনটাই বদলে যাবে। তাই তুমি ব্যস্ত থাকো, কারণ ব্যস্ততা হল সবচেয়ে সুন্দর ছদ্মবেশ। তুমি আসলে কাকে হারাতে চাইছ? তুমি কি অন্য কাউকে হারাতে চাইছ? না, তুমি নিজের সেই দুর্বল সংস্করণটাকে মেরে ফেলতে চাইছ, যে ভয় পায়, যে দেরি করে, যে সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু সমস্যা হল, তুমি লড়ছ না, তুমি শুধু পালাচ্ছ।
আর পালালে কখনো যুদ্ধ জেতা যায় না। বর্তমানের সবচেয়ে বড় মিথ্যা। বর্তমানে আমাদের শেখানো হচ্ছে অলওয়েজ স্টে বিজি, কিন্তু কেউ শেখাচ্ছে না স্টে অনেস্ট উইথ ইয়োরসেলফ। তুমি যখন একা থাকো তখন কেন অস্বস্তি হয়? কারণ একা হলেই তোমার সত্যটা সামনে আসে, আর তুমি সেটা দেখতে চাও না। তোমার আসল ভয় কি? তুমি ব্যর্থতাকে ভয় পাও না। তুমি ভয় পাও যদি তুমি সত্যিই নিজের সর্বোচ্চ চেষ্টা করো আর তারপরও সফল না হও, তাহলে তো অজুহাত থাকবে না। তাই তুমি মাঝামাঝি থাকো, মাঝারি স্বপ্ন দেখো, মাঝারি চেষ্টা করো, কারণ পুরো শক্তি দিয়ে খেললে হেরে গেলে ব্যথা বেশি লাগে। কিন্তু একটা সত্যি আছে, তুমি যতদিন পালাবে ততদিন ভিতরের ভয় তোমাকে তাড়া করবে। কিন্তু যেদিন তুমি থামবে, চোখ বন্ধ করবে আর নিজের ভয়কে বলবে, চল আজ তোর সাথে বসি, সেদিন খেলা বদলে যাবে। এই মুহূর্তে একটা প্রশ্ন, এখনই থামো, নিজেকে জিজ্ঞেস করো, আমি কি সত্যিই চেষ্টা করছি, নাকি শুধু ব্যস্ত থাকার অভিনয় করছি? কমেন্টে একটা শব্দ লেখো, পালাচ্ছি অথবা লড়ব। তোমার উত্তরটাই তোমার ভবিষ্যৎ ঠিক করবে। নিজেকে আয়নায় দেখার ভয়। তুমি আয়নায় নিজেকে দেখো, কিন্তু সত্যিই কি নিজেকে দেখো? মুখটা দেখো, চুল ঠিক করো, একটা ছবি তোলো, কিন্তু আয়নার ভেতরের মানুষটাকে শেষ কবে দেখেছিলে? সবচেয়ে কঠিন মুখোমুখি হওয়া। বর্তমানে মানুষ শত্রুকে ভয় পায় না, সমালোচনাকেও না, সে ভয় পায় নিজের সত্যিকারের রূপকে। কারণ আয়না মিথ্যে বলে না। তুমি যতই বাইরে শক্ত সাজো, ভেতরে জানো কোথায় তুমি ভেঙে পড়েছ। তুমি কেন নিজেকে এড়িয়ে যাও? কারণ যদি তুমি নিজের ভুল স্বীকার করো, তাহলে বদলাতে হবে। আর বদলানো মানে অস্বস্তি। অস্বস্তি মানে পুরনো অভ্যাস ছাড়তে হবে, পুরনো পরিচয় ভাঙতে হবে। তুমি কি প্রস্তুত নিজের পুরনো আমিকে হারাতে? বর্তমানে আমরা সবাই একটা চরিত্র বানিয়ে ফেলেছি। সোশ্যাল মিডিয়া একরকম, বন্ধুদের সামনে আরেক রকম, পরিবারের সামনে আরেক রকম। কিন্তু রাতের বেলা লাইট অফ হলে তুমি জানো তুমি আসলে কে। আর সেই মানুষটাকে তুমি সবচেয়ে বেশি ভয় পাও। নিজের দুর্বলতা মানে কখনো হার নয়। তুমি ভাবছ দুর্বলতা মানে ব্যর্থতা। না, দুর্বলতা স্বীকার করাই সবচেয়ে বড় শক্তি। যে নিজের ভয়কে চেনে না, সে কখনো সাহসী হতে পারে না। সত্যি বদলের শুরু কোথায়? বদল শুরু হয় যখন তুমি নিজেকে জিজ্ঞেস করো, আমি কি সত্যিই খুশি? আমি কি এই জীবনটা নিজে বেছে নিয়েছি, নাকি শুধু পরিস্থিতির সাথে ভেসে যাচ্ছি? এই প্রশ্নগুলোই বিপজ্জনক, কারণ এর উত্তর দিলে তোমার বর্তমান আর আগের মতো থাকবে না। আজ একটা কাজ করো, আজ আয়নার সামনে দাঁড়াও। কোনো পোজ নয়, কোনো ফিল্টার নয়, কোনো অভিনয় নয়। নিজের চোখে তাকিয়ে বলো, আমি জানি তুমি ভয় পাচ্ছ, কিন্তু আমরা পালাবো না। এই একটা বাক্য তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মনে মনে নিজেকে জিজ্ঞেস করো, আজ থেকে তুমি মুখোমুখি নাকি পালানোই সহজ? তোমার সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ ঠিক করবে। চলো বন্ধু, এবার আমরা আরও গভীরে যাচ্ছি। এটা হালকা কিছু না, এটা ভিতর কাঁপাবে। তোমার সবচেয়ে বড় শত্রুকে? সমাজ, পরিস্থিতি, টাকা নেই বলে, মানুষ সাপোর্ট করে না বলে? না, তোমার সবচেয়ে বড় শত্রু তোমার ভেতরেই থাকে। তোমার ভেতরের শত্রু। সেই কণ্ঠটা কি শুনতে পাও? যখন তুমি নতুন কিছু শুরু করতে চাও, একটা কণ্ঠ বলে, তুই পারবি না। যখন বড় স্বপ্ন দেখো, সে বলে, এটা তোর জন্যে না। যখন সাহস করে এগোতে চাও, সে ফিসফিস করে বলে, হেরে গেলে লজ্জা হবে। এই কণ্ঠটা কার? এটা তোমার ভেতরের শত্রু। সে কিভাবে জন্ম নেয় ভেবে দেখেছ? তুমি জন্মগতভাবে ভয় নিয়ে আসনি, ধীরে ধীরে তৈরি হয়েছে। বারবার সমালোচনা, বারবার তুলনা, বারবার বলা, ওকে দেখ, ওর মতো হ। বর্তমানে আমরা তুলনার পৃথিবীতে বেঁচে আছি, আর তুলনা থেকেই জন্ম নেয় অযোগ্যতার অনুভূতি। সেখান থেকেই তোমার ভেতরের শত্রুর জন্ম।
সে তোমাকে কিভাবে নিয়ন্ত্রণ করে? খেয়াল করে দেখবে সে সরাসরি আক্রমণ করে না। সে তোমাকে প্রোক্রাস্টিনেট করায়, অজুহাত বানাতে শেখায়, কমফর্ট জোনে আটকে রাখে। তুমি ভাবো তুমি বিশ্রাম নিচ্ছ, আসলে তুমি পিছিয়ে যাচ্ছ। তুমি ভাবো তুমি সময়ে আসলে শুরু করবে, আসলে তুমি ভয় পাচ্ছ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা জানো? তুমি তাকে বিশ্বাস করো। তুমি নিজের শত্রুর কথাকে সত্যি ধরে নাও। কিন্তু প্রশ্ন হল, যদি সেই কণ্ঠটা মিথ্যে হয়, যদি তুমি আসলে অনেক বেশি শক্তিশালী হও যেটা তোমাকে বিশ্বাস করানো হয়েছে তার থেকেও। যুদ্ধ শুরু কোথা থেকে? যুদ্ধ শুরু হয় সচেতনতা থেকে। পরের বার যখন সেই কণ্ঠ বলবে পারবি না, তখন থেমে বলো, তুই কে? এই প্রশ্নটাই তোমাকে মুক্ত করতে পারে। আজ একটা চ্যালেঞ্জ নাও না, নিজের স্বার্থে। আজ থেকে ২৪ ঘণ্টা নিজের ভেতরের কথাগুলো লক্ষ্য করো। কতবার তুমি নিজেকে ছোট করছ, কতবার নিজের সম্ভাবনাকে সন্দেহ করছ। আর মনে মনে বলো, আমি সচেতন। কারণ সচেতন হওয়াই যুদ্ধের প্রথম জয়। নিজেকে বিশ্বাস করার বিজ্ঞান। তুমি কি জানো, নিজেকে বিশ্বাস করা শুধু মোটিভেশন না, এটা নিউরোসায়েন্স। হ্যাঁ, তোমার মস্তিষ্ক তোমার কথাই বিশ্বাস করে। তুমি যদি বারবার বলো আমি পারি না, তাহলে মস্তিষ্ক সেই অনুযায়ী প্রমাণ খুঁজে আনে। আর যদি বলো আমি শিখছি, তাহলে সে নতুন রাস্তা তৈরি করতে শুরু করে। তোমার মস্তিষ্ক কিভাবে কাজ করে? তোমার ব্রেনে একটা সিস্টেম আছে, RAS, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। এটা ঠিক করে তুমি কি লক্ষ্য করবে আর কি উপেক্ষা করবে। তুমি যদি মনে করো আমি দুর্ভাগ্যের, RAS তোমাকে শুধু দুর্ভাগ্যের প্রমাণ দেখাবে। তুমি যদি মনে করো আমি সুযোগ খুঁজব, RAS তোমাকে সুযোগ দেখাতে শুরু করবে। অর্থাৎ বিশ্বাস আগে আসে, প্রমাণ পরে। নিউরোপ্লাস্টিসিটি, বদলের শক্তি। বর্তমানে বিজ্ঞান প্রমাণ করেছে তোমার মস্তিষ্ক বদলাতে পারে। এই প্রক্রিয়াকে বলে নিউরোপ্লাস্টিসিটি। মানে তুমি যদি নতুন চিন্তা বারবার করো, নতুন অভ্যাস বারবার চর্চা করো, তাহলে তোমার ব্রেন নতুন সংযোগ তৈরি করে। তুমি আসলে নিজের মস্তিষ্ককে রিপ্রোগ্রাম করতে পারো। কিন্তু সমস্যা কোথায়? তুমি ফল চাও, কিন্তু পুনরাবৃত্তি চাও না। তুমি আত্মবিশ্বাস চাও, কিন্তু ছোট ছোট জয়গুলো উদযাপন করো না। নিজেকে বিশ্বাস করা মানে প্রতিদিন একটা ছোট্ট প্রতিশ্রুতি রাখা। আজ 10 মিনিট কাজ করব। করলে তাহলে ব্রেন একটা সিগন্যাল পায়, এই মানুষটা নিজের কথা রাখে। সেখান থেকেই জন্ম নেয় সেলফ ট্রাস্ট। আত্মবিশ্বাস হঠাৎ আসে না, এটা আসে বারবার চেষ্টা থেকে, ব্যর্থ হয়েও আবার ওঠা থেকে, নিজের দেওয়া কথা রাখার মাধ্যমে। তুমি যখন নিজের প্রতিশ্রুতি ভাঙো, তখন আত্মবিশ্বাস কমে। তুমি যখন নিজের কথা রাখো, তখন মস্তিষ্ক শেখে আমি নির্ভরযোগ্য। আজ থেকে কি করবে? বড় লক্ষ্য নয়, আজ একটা ছোট্ট কাজ বেছে নাও যেটা তুমি 100% করবে। ছোট্ট জয় ইকুয়াল টু নতুন নিউরাল পথ, নতুন পথ ইকুয়াল টু নতুন তুমি। আজ তুমি কোন ছোট প্রতিশ্রুতি রাখবে? কারণ মনে রেখো, নিজেকে বিশ্বাস করা মানে নিজের কাছে সৎ থাকা। যদি এই কথাগুলো তোমার ভেতরে কোথাও হালকা একটা নাড়া দিয়ে যায়, তাহলে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু ইচ্ছে হলে একটা লাইক করে দিও। আর যদি মনে হয় এই সিরিজটা আরও গভীরে যেতে পারে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা তাড়াহুড়ো করব না। অভ্যাস কিভাবে তোমার ভবিষ্যৎ চুরি করে? তুমি কি জানো, তোমার ভবিষ্যৎ কোনো বড় সিদ্ধান্ত দিয়ে তৈরি হয় না। এটা তৈরি হয় ছোট ছোট অভ্যাস দিয়ে। প্রতিদিনের ছোট কাজ, প্রতিদিনের ছোট অবহেলা, প্রতিদিনের ছোট অজুহাত। অভ্যাসের গোপন লুপ। তোমার ব্রেন অলস নয়, সে শক্তি বাঁচাতে চায়। তাই সে বানায় হ্যাবিট লুপ। ট্রিগার, অ্যাকশন, রিওয়ার্ড। উদাহরণ, বোর লাগল, ফোন খুললে, ডোপামিন পেল। এটা বারবার হলে
তোমার ব্রেন শর্টকাট বানিয়ে ফেলে আর সেই শর্টকাটই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। সমস্যা কোথায়? সমস্যা হল খারাপ অভ্যাসের রিওয়ার্ড তাৎক্ষণিক, ভালো অভ্যাসের রিওয়ার্ড দেরিতে। জাঙ্ক ফুড এখনই ভালো লাগে, ব্যায়ামের ফল পরে আসে। স্ক্রোল করলে এখনই আনন্দ, পড়াশোনার ফল পরে আসে। তুমি যদি শুধু এখন বেছে নাও তাহলে ভবিষ্যৎ হারাবে। অভ্যাস তোমাকে চুপচাপ বদলায়। তুমি একদিনে ব্যর্থ হও না, তুমি ধীরে ধীরে গড়পড়তা হয়ে যাও। একদিন স্কিপ, একদিন অজুহাত, একদিন কাল থেকে করব। তারপর হঠাৎ একদিন তুমি দেখো তুমি অনেক পিছিয়ে। কিন্তু সুখবর আছে, অভ্যাস যেমন চুরি করতে পারে তেমনি গড়েও তুলতে পারে। ছোট ভালো অভ্যাস, প্রতিদিন 15 মিনিট পড়া, প্রতিদিন 10 মিনিট ব্যায়াম, প্রতিদিন 5 মিনিট নীরব চিন্তা, এগুলো 1 বছরে তোমাকে বদলে দিতে পারে। কারণ অভ্যাস হল কম্পাউন্ড ইন্টারেস্টের মতো। ছোট কাজ গুণ সময় সমান বিশাল ফল। একটা কঠিন প্রশ্ন, তোমার বর্তমান দৈনন্দিন রুটিন কোন ভবিষ্যৎ তৈরি করছে? তুমি কি সেই ভবিষ্যৎ চাইছ? আজ একটা কাজ করো, একটা খারাপ অভ্যাস চিহ্নিত করো যেটা তোমার সময় চুরি করছে, আর একটা ছোট ভালো অভ্যাস বেছে নাও যেটা আজ থেকেই শুরু করবে। কমেন্টে লেখো, আমি অভ্যাস বদলাচ্ছি। কারণ ভবিষ্যৎ বদলাতে হলে আজকের রুটিন বদলাতে হয়। চলো বন্ধু, এবার আমরা এমন একটা বিষয়ের ভেতরে ঢুকব যেটা চুপচাপ তোমার ফোকাস, শক্তি আর স্বপ্ন খেয়ে ফেলছে। ডোপামিনের ফাঁদ। তুমি ভাবো তুমি অলস, কিন্তু সত্যিটা কি জানো? তুমি অলস না, তুমি আসক্ত। ডোপামিন কি? ডোপামিন হল তোমার ব্রেনের রিওয়ার্ড কেমিক্যাল। তুমি যখন কিছু উপভোগ করো, লাইক পাও, নোটিফিকেশন আসে, ভিডিও দেখো, চিনি খাও, তখন ডোপামিন রিলিজ হয় আর ব্রেন শেখে এটা আবার করো। সমস্যা কোথায়? সমস্যা হল বর্তমানে আমরা অতিরিক্ত ডোপামিনের মাঝে বাস করছি। স্ক্রোল, রিল, শর্ট ভিডিও, গেম, ফাস্ট ফুড সবকিছু দ্রুত রিওয়ার্ড দেয়। তাই যখন তুমি বই খুলে বসো অথবা গভীর কাজ শুরু করো, ব্রেন বিরক্ত হয়, কারণ সেখানে তাৎক্ষণিক আনন্দ নেই। ধীরে ধীরে কি হয়? তোমার মনোযোগ কমে যায়, ধৈর্য কমে যায়, গভীর চিন্তার ক্ষমতা কমে যায়। তুমি বড় কিছু করতে চাও, কিন্তু 10 মিনিট ফোকাস রাখতে পারো না। তুমি ভাবো আমার ইচ্ছা শক্তি কম। না, তোমার ডোপামিন সিস্টেম ওভারলোডেড। ডোপামিন ডিটক্স কি? ডোপামিন ডিটক্স মানে আনন্দ ছেড়ে দেওয়া নয়, বরং অতিরিক্ত উত্তেজনা কমানো। কিছু সময় নো সোশ্যাল মিডিয়া, নো জাঙ্ক, নো অপ্রয়োজনীয় স্ক্রোল। শুরুতে অস্বস্তি হবে, মাথা ফাঁকা লাগবে, বিরক্তি আসবে, কারণ ব্রেন বলবে আমাকে আমার ডোজ দাও। কিন্তু যদি তুমি টিকে থাকো, ফোকাস ফিরে আসবে, ছোট জিনিসেও আনন্দ পাবে। একটা ভয়ঙ্কর সত্য, যে নিজের মনোযোগ নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজের জীবনও নিয়ন্ত্রণ করতে পারে না। তুমি যদি 30 সেকেন্ডের ভিডিওর দাস হও, তাহলে বড় স্বপ্ন কিভাবে পূরণ করবে? আজ একটা ছোট্ট চ্যালেঞ্জ নিয়ে চলো। আগামী 24 ঘণ্টা নিজের স্ক্রিন টাইম লক্ষ্য করো। একটা সময় ঠিক করো যখন ফোন থাকবে দূরে, আর সেই সময়টায় নিজের ভবিষ্যতের জন্য কাজ করো। কমেন্টে লেখো, আমি নিয়ন্ত্রণ নিচ্ছি। কারণ আসক্তি ভাঙা কঠিন, কিন্তু অসম্ভব নয়। এবার আমরা সেই শক্তির কথা বলবো যেটা সাধারণ মানুষকে আলাদা করে অসাধারণদের থেকে। ফোকাসের শক্তি। তোমার সময় কম না, তোমার ট্যালেন্ট কম না, তোমার সমস্যা একটাই, তুমি ছড়িয়ে আছো।
ফোকাস মানে কি? ফোকাস মানে শুধু মনোযোগ না। ফোকাস মানে একটা জিনিসকে না বলার ক্ষমতা, যাতে তুমি একটা বড় জিনিসকে হ্যাঁ বলতে পারো। বর্তমানের সবচেয়ে দামি জিনিস হল মনোযোগ, আর সবচেয়ে বেশি চুরি হচ্ছে এই মনোযোগটাই। কেন ফোকাস এত শক্তিশালী? কারণ শক্তি যখন ছড়িয়ে যায়, ফল ছোট হয়, কিন্তু শক্তি যখন এক জায়গায় কেন্দ্রীভূত হয়, তখন বিস্ফোরণ হয়। সূর্যের আলো গায়ে লাগলে গরম লাগে, কিন্তু ম্যাগনিফাইং গ্লাস দিয়ে এক জায়গায় ফেললে আগুন জ্বলে। তোমার মস্তিষ্ক ঠিক তেমন। আমরা কেন ফোকাস হারাই? কারণ আমরা সবকিছু করতে চাই একসাথে। নতুন স্কিল, নতুন প্রজেক্ট, নতুন আইডিয়া, নতুন প্ল্যান। ফল কোনোটাই গভীরে যায় না। তুমি শুরু করো, উত্তেজনা থাকে 3 দিন, তারপর নতুন কিছু। এইভাবে তুমি বছর পার করো, কিন্তু বড় কিছু তৈরি হয় না। গভীর কাজ। যখন তুমি ৪৫ থেকে ৬০ মিনিট পুরোপুরি এক কাজে ডুবে যাও, কোনো নোটিফিকেশন না, কোনো ডিস্ট্র্যাকশন না, তখন তোমার ব্রেন সেরা কাজটা করে। প্রতিদিন যদি তুমি মাত্র ১ ঘন্টা গভীর কাজ করো, ১ বছরে তুমি সাধারণদের থেকে অনেক এগিয়ে যাবে। একটা কঠিন প্রশ্ন, তোমার লক্ষ্য কি পরিষ্কার, নাকি তুমি শুধু ব্যস্ত? ফোকাস ছাড়া পরিশ্রম তোমাকে ক্লান্ত করবে, ফোকাস সহ পরিশ্রম তোমাকে এগিয়ে নেবে। আজ থেকে নিয়ম করে একটা প্রধান লক্ষ্য বেছে নাও। পরের ৩০ দিন সেটাতেই ফোকাস করো। আমি তোমার সাথেই আছি। একটাই লক্ষ্য, কারণ যে ব্যক্তি নিজের মনোযোগ নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে। এবার আমরা এমন এক জায়গায় ঢুকব যেটা বদলালে সব কিছু বদলে যায়। অভ্যাস নয়, মোটিভেশন নয়, ফোকাসও না, এর থেকেও গভীর কিছু। পরিচয়ের শক্তি। তুমি যা করো তা গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি কে তা আরও গুরুত্বপূর্ণ। আচরণ নয়, পরিচয় কিন্তু অনেক মাইনে রাখে। তুমি যদি বলো আমি পড়াশুনো করছি, এটা একটা কাজ, কিন্তু যদি বলো আমি একজন শিখতে ভালোবাসা মানুষ, এটা পরিচয়। কাজ ভাঙে, মুড বদলায়, মোটিভেশন ওঠানামা করে, কিন্তু পরিচয় স্থায়ী। কেন অনেকেই বদলাতে পারে না? কারণ তারা শুধু অভ্যাস বদলাতে চায়, পরিচয় নয়। তুমি জিমে যাও, কিন্তু মনে মনে বলো আমি তো অলস মানুষ। তুমি ব্যবসা শুরু করো, কিন্তু মনে মনে ভাবো আমি তো রিস্ক নিতে পারি না। তোমার কাজ আর পরিচয়ের মধ্যে যখন দ্বন্দ্ব থাকে, পরিচয় জিতে যায়। একটু চোখ কান খোলা রাখলেই আমরা দেখতে পাই পরিচয় তৈরি হয় কিভাবে। প্রতিদিনের ছোট প্রমাণ দিয়ে। তুমি যদি প্রতিদিন ১০ মিনিট লেখো, তুমি লেখক হওয়ার চেষ্টা করছো না, তুমি লেখক হচ্ছ। তুমি যদি প্রতিদিন অনুশীলন করো, তুমি ফিট হওয়ার চেষ্টা করছো না, তুমি ফিট মানুষের মতো আচরণ করছো। আর ব্রেন শেখে, এইটাই আমি। একটা শক্তিশালী প্রশ্ন, তুমি এখন কেমন মানুষ হিসেবে নিজেকে দেখো, আর তুমি কেমন মানুষ হতে চাও? এই দুইয়ের ভাগটাই তোমার কাজের দিক ঠিক করে। নতুন পরিচয় কিভাবে শুরু করবে? প্রথমে সিদ্ধান্ত, তারপর ছোট কাজ। ধরো তুমি হতে চাও শিষ্ঠাবদ্ধ। আজ একটা ছোট শিষ্ঠাবদ্ধ কাজ করো। ব্রেন একটা সিগন্যাল পাবে, আমি বদলাচ্ছি। এইভাবেই পরিচয় ধীরে ধীরে করে ওঠে। আজ ঘোষণা দাও, কমেন্টে লেখো, আমি একজন ড্যাশ মানুষ, শিষ্ঠাবদ্ধ, সাহসী, ফোকাসড, নির্মাতা, নেতা, যেটা তুমি হতে চাও। কারণ পরিচয় ঘোষণা করাই বদলের প্রথম ধাপ। তোমার ভবিষ্যৎ স্বয়ং। ভাবো, ৫ বছর পরের তুমি এই মুহূর্তে তোমার সামনে দাঁড়িয়ে আছে। সে তোমার দিকে তাকিয়ে আছে। প্রশ্ন হল, তার চোখে কি গর্ব নাকি হতাশা? ভবিষ্যৎ হঠাৎ তৈরি হয় না। তোমার ভবিষ্যৎ কোনো একদিন এমনি তৈরি হবে না। এটা তৈরি হচ্ছে আজকের সিদ্ধান্ত দিয়ে, আজকের রুটিন দিয়ে, আজকের অজুহাত দিয়ে। তুমি যা আজ করছো, ঠিক সেটারই ফল কিছু বছর পর তুমি পাবে। ভবিষ্যৎ তুমি কি বলো তো? যদি সে কথা কেউ বলতে পারত, সে হয়তো বলতো, ধন্যবাদ, তুমি হাল ছাড়নি।
অথবা তুমি জানতে কিন্তু করনি। সবচেয়ে বড় আফসোস ব্যর্থতা না, সবচেয়ে বড় আফসোস হল চেষ্টা না করা। কল্পনা করো একটা দৃশ্য, ভবিষ্যতের তুমি শক্ত, আত্মবিশ্বাসী, স্থির। সে জানে কষ্ট ছিল, ডোপামিনের ফাঁদ ছিল, অভ্যাসের বাধা ছিল, ভেতরের শত্রু ছিল, তবু সে টিকে গেছে। কেন? কারণ বর্তমানের তুমি একদিন সিদ্ধান্ত নিয়েছিলে। ভবিষ্যৎ তৈরি করার সূত্র: পরিচয়, অভ্যাস, ফোকাস, ফল। তুমি আগে ঠিক করো তুমি কে হতে চাও, তারপর সেই মানুষের মতো ছোট কাজ শুরু করো, ফল নিজে থেকেই আসবে। আজ একটা প্রতিজ্ঞা নাও নিজেকে। চোখ বন্ধ করো, 5 বছর পরের নিজের মুখ কল্পনা করো। তার চোখে গর্ব দেখতে চাইলে আজ কি বদলাতে হবে? একটা জিনিস বেছে নাও, শুধু একটা। বন্ধু, একটা শেষ প্রশ্ন। ভবিষ্যতের তোমার নিজের কাছে তুমি কি গর্বের কারণ হবে নাকি অজুহাতের? কমেন্টে লেখো, আমি শুরু করেছি, কারণ ভবিষ্যৎ তৈরি হয় আজ থেকেই।